আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি রবার্ট গ্রিনের 48 লস অফ পাওয়ার বইয়ের 1 নম্বর ল, নেভার আউটশাইন দি মাস্টার। উজ্জ্বলতায় কখনো আপনার প্রভুকে ছাড়িয়ে যাবেন না, এর দ্বিতীয় পর্বে। প্রথম পর্বে আমরা মূল বিধি এবং তা ব্যাখ্যা নিয়ে আলোচনা করেছিলাম। এই পর্বে আমরা এই আইনের আরো কিছু দিক নিয়ে আলোচনা করব। আসুন জেনে নেই এই আইনের উপেক্ষাকরণের ফলে কি ঘটে। নিকোলাস ফুকেট সম্রাট পঞ্চদশ লুইয়ের রাজত্বকালে তার অর্থমন্ত্রী ছিলেন। তিনি ছিলেন একজন উদার প্রকৃতির মানুষ, যিনি ভালোবাসতেন বিলাসবহুল পার্টি, সুন্দরী নারী এবং কবিতা। তিনি অর্থও ভালোবাসতেন, যেহেতু তিনি অতি ব্যয়বহুল জীবনযাপন করতেন। ফুকেট ছিলেন চতুর এবং রাজার জন্য অত্যন্ত অপরিহার্য। কাজেই যখন প্রধানমন্ত্রী জুলিয়াস মাজারিন 1661 সালে মৃত্যুবরণ করেন, 1661 সালে মৃত্যুবরণ করেন, তখন অর্থমন্ত্রী নিকোলাস ফুকেট আশা করেছিলেন যে তিনি তার স্থলাভিষিক্ত হবেন। কিন্তু তার পরিবর্তে রাজা সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি পদটিই অবলুপ্ত করবেন। এই ঘটনা এবং আরো অন্যান্য বিষয় ও লক্ষণ ফুকেটকে সন্দেহ পোষণ করতে বাধ্য করেছিল যে তিনি রাজার আনুকূল্য হতে ক্রমেই বঞ্চিত হচ্ছেন। কাজেই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি নিজেকে রাজার অনুগ্রহভাজন হিসেবে জাহির করার জন্য পৃথিবীর মানুষ কখনো দেখেনি এমন এক জাঁকালো পার্টির আয়োজন করবেন। এই পার্টির সুস্পষ্ট উদ্দেশ্য ছিল ফুকেটের অট্টালিকা নির্মাণ কাজ সমাপ্তি উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে স্মৃতি রক্ষা করা। কিন্তু ইহার প্রধান উদ্দেশ্য ছিল রাজার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো, রাজাকে প্রধান অতিথির সম্মানে সম্মানিত করা। ইউরোপের সবচেয়ে মেধাবী মহৎজনেরা এবং সেই সময়ের সবচেয়ে বড় মানুষেরা, যেমন লি ফন্টেনিন, লি রসেফোকাল্ট, ম্যাডাম ডি সেভিগনে ওই পার্টিতে যোগ দিয়েছিলেন। মলেইরি এই অনুষ্ঠান উপলক্ষে একটি নাটক লিখেছিলেন, যাতে তিনি নিজেই সন্ধ্যার সময় অভিনয় করেছিলেন। পার্টি শুরু হয়েছিল ব্যয়বহুল 7 পর্বের ডিনার দিয়ে। প্রাচ্য দেশের বিশেষ খাবারের আয়োজন করা হয়েছিল, যা স্বাদ কখনো ফ্রান্সে নেওয়া হয়নি। একই সাথে রাতের জন্য নতুন মেনুর আয়োজন করা হয়েছিল। রাজার সম্মানার্থে ফুকেটের তত্ত্বাবধানে সঙ্গীত সহযোগে খাবারের আয়োজন করা হয়েছিল। রাতের খাবারের পর রাজপ্রাসাদের বাগানে বেড়ানোর আয়োজনও ছিল। ভার্সাইলের মাটি ও প্রাসাদের ঝর্ণারা এই উৎসবে প্রেরণা জুগিয়েছিল। জ্যামিতিকভাবে লতা, গুল্ম ও ফুলের বেডের দ্বারা সজ্জিত আয়োজনে ফুকেট নিজে যুবক রাজাকে ব্যক্তিগতভাবে সঙ্গ দিয়েছিলেন। বাগানের ক্যানেলে উপস্থিত হওয়ার পর তারা একটি ঝাড়বাতি পোড়ানোর প্রদর্শনী প্রত্যক্ষ করেছিলেন, যা পালন করা হয়েছিল মলিয়ারের অভিনয় সহযোগে। পার্টি রাত্রিবেলা ভালোভাবেই অনুষ্ঠিত হয়েছিল এবং প্রত্যেকেই স্বীকার করেছিল যে উহা ছিল সবচেয়ে বিস্ময়কর ব্যাপার, যাতে তারা সবাই উপস্থিত হতে পেরেছিলেন। পরের দিন ফুকেট রাজার প্রধান বন্দুকধারী সৈনিক ডি আত্তাগননের দ্বারা গ্রেপ্তার হয়েছিলেন। 3 মাস পরে তার বিরুদ্ধে রাজকোষ হতে অর্থ চুরির অভিযোগ আনা হয়েছিল। বিচারে ফুকেটের দোষ প্রমাণিত হয়েছিল এবং তাকে ফ্রান্সের সবচেয়ে জনবিচ্ছিন্ন পেরিনিস পর্বতের চূড়ায় অবস্থিত জেলে পাঠানো হয়েছিল, যেখানে তিনি তার জীবনের 27টি বছর কাটিয়েছিলেন নির্জন বন্দী অবস্থায়। কিন্তু কেন? আসুন সেই কেনর জবাব দেখি বিস্তারিত ব্যাখ্যায়। বিস্তারিত ব্যাখ্যা। লুই চতুর্দশ রাজা ছিলেন একজন অহংকারী ও উদ্ধত ব্যক্তি, যিনি সর্বদা নিজেকে মনোযোগের কেন্দ্রবিন্দুতে দেখতে চাইতেন। তিনি অন্য কারো দ্বারা বিলাস বৈভাবে অতিক্রান্ত হওয়াকে কোনোভাবেই সমর্থন করতেন না, এবং অবশ্যই তার অর্থমন্ত্রী দ্বারাও নয়। ফুকেটকে অতিক্রম করার জন্য সম্রাট লুই বেছে নিয়েছিলেন জিন ব্যাপটিস্টি কোলবার্টকে। কোলবার্ট ছিলেন একজন মিতব্যয়ী ব্যক্তি হিসেবে যার সুনাম ছিল, এবং তিনি প্যারিসের সবচেয়ে নিষ্পাণ পার্টির আয়োজনের খ্যাতিও অর্জন করেছিলেন। কোলবার্ট নিশ্চিত করেছিলেন যে ট্রেজারি হতে ছাড়কৃত যে কোনো অর্থ যাতে সরাসরি লুইয়ের হাতে যায়। এই অর্থ দিয়ে লুই একটি প্রাসাদ নির্মাণ করেছিলেন,
যা ছিল ফুকেটের প্রাসাদের চেয়ে অধিকতর জাঁকজমকপূর্ণ ভার্সাইলের ঐশ্বর্যময় প্রাসাদ। তিনি একই স্থপতি, সাজসজ্জা শিল্পী এবং বাগান নকশাকারকদের ব্যবহার করেছিলেন এবং ভার্সাইলে লুই আরও অধিক ব্যয়বহুল পার্টির আয়োজন করেছিলেন। ফুকেটের সেই প্রাসাদের চেয়ে অধিক চাকচিক্যময়, যেটির জন্য ফুকেটকে মূল্য দিতে হিসেবে তার স্বাধীনতা খোয়াতে হয়েছিল এবং জেলে যেতে হয়েছিল। আসুন আমরা পরিস্থিতির পর্যালোচনা করি। ওই পার্টির সান্ধ্যকালীন সময় ফুকেট যেমন সম্রাট লুইয়ের সম্মানে মনোহরতম দৃশ্য, আগের দৃশ্যের চেয়ে পরের দৃশ্য আরও জাঁকজমকপূর্ণ করে তুলেছিলেন। তিনি বিষয়টিকে কল্পনা করেছিলেন রাজার প্রতি তার আনুগত্য এবং একনিষ্ঠতা প্রদর্শনের বিষয় হিসেবে। এই পার্টি শুধুমাত্র তাকে রাজার আনুকূল্যই ফিরিয়ে দেবে, তিনি শুধু তাই ভাবেননি। তিনি ভেবেছিলেন উহা খাবার বিষয়ে, অনুষ্ঠানের বিষয়ে তার ভালো রুচিবোধ এবং সমাজের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট মানুষের সাথে তার যোগাযোগ এবং তার জনপ্রিয়তা প্রদর্শন করবে, যা তাকে রাজার কাছে অপরিহার্য করে তুলবে এবং আরও প্রদর্শন করবে যে তাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করলে রাজা একজন চমৎকার প্রধানমন্ত্রী পাবেন। ফুকেট একজন চমৎকার প্রধানমন্ত্রী হিসেবে রাজার জন্য কাজ করবেন। কিন্তু তার পরিবর্তে যেভাবেই হোক, প্রত্যেক মনোহারিত্ব, ফুকেটের অতিথিদের মুখে লেগে থাকা প্রত্যেক প্রশংসাপূর্ণ হাসি লুইকে বিশ্বাস করিয়েছিল যে তার প্রত্যেক নিজের বন্ধুরা এবং তার প্রজারা অর্থমন্ত্রীর দ্বারা বেশি চমকিত, রাজা নিজের দ্বারা চমকিত হওয়ার চাইতেও বেশি। এবং ফুকেট সত্যিকার অর্থে তার সম্পদ ও ক্ষমতার চাকালও প্রদর্শন করেছিল। লুই চতুর্দশকে তোষামোদী করার পরিবর্তে ফুকেটের সম্প্রসারিত পার্টি রাজার সম্মান ও মর্যাদায় আঘাত এনেছিল। লুই কাউকে উহা করতে অনুমোদন করবেন না, অবশ্যই না। ফুকেটের প্রত্যাশার পরিবর্তে সম্রাট লুই একটি সুবিধাজনক অজুহাত খুঁজে পেয়েছিলেন, এমন একজন মানুষের হাত হতে পরিত্রাণের জন্য যিনি অনবধানতাবশত তাকে নিরাপত্তাহীন বোধ করতে বাধ্য করেছিল। এমনই ভাগ্য বরণ করতে হয় কোনো কোনো ক্ষেত্রে, কোনো ভাবে তাদের সবাইকে যারা তাদের প্রভুর আত্মসম্মান ও চেতনাকে ভারসাম্যহীন করে তোলে, তাদের আত্মাভিমানে অনধিকার হস্তক্ষেপ করে, অথবা তার প্রাধান্যতার বিষয়ে তাকে সন্দেহ প্রবণ করে তোলে। এ বিষয়ে ভলতেয়ার বলেছিলেন, সন্ধ্যা যখন শুরু হয়েছিল তখন ফুকেট পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় অবস্থান করছিল। অনুষ্ঠান যে সময়ে শেষ হয়েছিল সেই সময়ই সে পাদদেশে নেমে এসেছিল। এই বিধির পর্যবেক্ষণ। 1600 শতকের গোড়ার দিকে ইতালিয়ান জ্যোতির্বিদ এবং গণিতজ্ঞ গ্যালিলিও নিজেকে এক নিরাপত্তাহীন অবস্থায় দেখতে পেলেন। তিনি রেনেসাঁ যুগের সকল বিজ্ঞানীদের মতোই তার গবেষণা কাজের জন্য মহান শাসকদের উদারতার উপর নির্ভরশীল ছিলেন। প্রায়ই তার আবিষ্কার ও উদ্ভাবনী ওই সময়ে নেতৃস্থানীয় পৃষ্ঠপোষকদের নামে উপহার হিসেবে উৎসর্গ করতেন তিনি। কিন্তু গ্যালিলিও ভাবলেন এর একটি বিকল্প উপায় থাকা দরকার। আবিষ্কার কতটা বড়, কতটা মহৎ, তাতে কিছুই আসে যায় না। যেভাবেই হোক তার পৃষ্ঠপোষকরা সাধারণত তাকে মূল্য পরিশোধ করত কোনো কিছু উপহার দেওয়ার মাধ্যমে, নগদ অর্থ পরিশোধের মাধ্যমে নয়। ইহা তার জীবনকে নিয়ত নিরাপত্তাহীনতা ও অন্যের উপর নির্ভরশীল রাখত। তিনি ভেবেছিলেন অবশ্যই এর একটি সহজতর উপায় থাকা উচিত। গ্যালিলিও তাই 1610 সালে একটি নতুন কৌশল আবিষ্কার করেছিলেন, যখন তিনি জুপিটার গ্রহের চাঁদ আবিষ্কার করেছিলেন। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন কেবলমাত্র মেডিসিসের উপরেই তিনি দৃষ্টি নিবদ্ধ রাখবেন। তিনি মেডিসিসকে পছন্দ করেছিলেন একটি বিশেষ কারণে। কোসিমো কর্তৃক মেডিসিস রাজত্ব প্রতিষ্ঠার অল্প সময় পরেই তিনি জুপিটার তৈরি করেছিলেন, জুপিটার মূর্তি। দেবতাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিলেন জুপিটার।
এই জুপিটারকে মেডিসিস দেবতাদের প্রতীক হিসেবে, ক্ষমতার প্রতীক যা রাজনীতি এবং ব্যাংকিং এর ঊর্ধ্বে ছিল, সেই হিসেবে গ্রহণ করেছিলেন প্রাচীন রোম এবং ওর অমরত্বের একমাত্র যোগসূত্র হিসেবে। গ্যালিলিও জুপিটার গ্রহের চাঁদ আবিষ্কারকে মেডিসিসের মহত্ব হিসেবে সম্মান জানানোর জন্য বিষয়টিকে এক মহাজাগতিক ঘটনা হিসেবে উপলক্ষ করে তুলেছিলেন। গ্যালিলিও তার আবিষ্কারের অল্প পরেই ঘোষণা করেছিলেন, কোসিমো দ্বিতীয়র যখন রাজ্যাভিষেক হয়েছিল ঠিক সেই সময়ে তার টেলিস্কোপে উজ্জ্বল তারকারা জুপিটারের চাঁদ নিজেদেরকে উৎসর্গ করেছিলেন স্বর্গে। তিনি বলেছিলেন যে জুপিটারের চাঁদের সংখ্যা হচ্ছে 4, যা মেডিসিসের সংখ্যার সাথে সমন্বয়পূর্ণ, কারণ কোসিমো দ্বিতীয়র আরও 3 জন ভাই ছিলেন। জুপিটারের চাঁদ যেমন জুপিটারের চারিদিকে ঘোরে, তেমনি কোসিমো একের 4 সন্তানেরা কোসিমো কর্তৃক প্রতিষ্ঠিত রাজত্বকে কেন্দ্র করে ঘোরে বা চালিত হয়। কাকতালীয়তার চেয়ে অধিক বিষয় এই যে এই ঘটনা প্রমাণ করেছিল স্বর্গ নিজেই মেডিসিস পরিবারের উত্থানকে প্রতিবিম্বিত করেছিল। তার আবিষ্কার মেডিসিসের নামে উৎসর্গ করার পর গ্যালিলিও প্রতীক দ্বারা তার প্রকাশ করেছিলেন যে জুপিটার একটি মেঘের উপর বসে আছে আর তাকে কেন্দ্র করে 4টি তারকা পরিভ্রমণ করছে, এবং তা কোসিমো দ্বিতীয়কে দেখিয়েছিলেন প্রতীক হিসেবে যে তার সাথে তারকারাজির ঘূর্ণায়মানতার বিশেষ যোগসূত্র আছে। এ ঘটনার পর 1610 সালে কোসিমো দ্বিতীয় গ্যালিলিওকে তার দরবারের দাপ্তরিক দার্শনিক ও গণিতবিদ হিসেবে নিযুক্ত করেছিলেন পূর্ণ বেতন ভাতার বন্দোবস্ত সহ। একজন বিজ্ঞানী হিসেবে ইহা ছিল গ্যালিলিওর সারা জীবনের পাওনা। এভাবে তার জীবনে আবিষ্কারের উদ্দেশ্যে পৃষ্ঠপোষকতার জন্য আবেদন নিবেদনের অবসান হয়েছিল। গ্যালিলিওর ঘটনার বিস্তারিত ব্যাখ্যা। অতীত বছরসমূহে পৃষ্ঠপোষকতার নামে ভিক্ষাবৃত্তির মতো আবেদন নিবেদন করার চেয়ে এক ধাক্কায় গ্যালিলিও তার নতুন কৌশলের দ্বারা অধিকতর পরিমাণ অর্থ অর্জন ও নিরাপত্তা নিশ্চিত করেছিলেন। কারণ খুব সাধারণত সব প্রভু বা কর্তৃপক্ষই অন্যদের চেয়ে অধিক মেধাবী হিসেবে আবির্ভূত হতে চান। তারা বিজ্ঞান অথবা গবেষণামূলক সত্য সম্পর্কে অথবা সর্বশেষ আবিষ্কারের বিষয়কে গ্রাহ্য করেন না। তারা তাদের নাম এবং গৌরবকে গ্রাহ্য করেন। গ্যালিলিও মেডিসিসকে অধিক গৌরবের অধিকারী করেছিলেন তাদের নাম মহাজাগতিক শক্তির সাথে সংযোগ সাধন করে। তাদের নাম কতগুলো নতুন বৈজ্ঞানিক গ্যাজেট বা আবিষ্কারের সাথে পৃষ্ঠপোষক হিসেবে জড়িত করার চেয়েও। দরবারি জীবনের পৃষ্ঠপোষকতার ক্ষেত্রে বিজ্ঞানীদেরকেও খেলার জন্য ছাড় দেওয়া হয় না। তাদেরকেও প্রভুদেরকে সেবা করতে হয় যারা তাদের হাতে টাকার থলি ধরে বসে আছেন, এবং তাদের মহৎ বুদ্ধিবৃত্তিক ক্ষমতা তাদের প্রভুদেরকে নিরাপত্তাহীন করে তুলতে পারে, যেন তারা এখানে দরবারে কেবলমাত্র তহবিল যোগানের জন্য আসেন, যা তাদের দৃষ্টিতে এক কুৎসিত এবং উপেক্ষণীয় বিষয়। কোনো মহৎ কাজের উদ্যোক্তা অনুভব করতে চান যে তিনি অর্থ সংস্থানকারীর চেয়েও অধিক যোগ্যতা সম্পন্ন এবং অধিকতর শ্রেষ্ঠত্বের অধিকারী। তিনি বা তারা সৃষ্টিশীল ও ক্ষমতাবান হিসেবে আবির্ভূত হতে চান, এবং যে কাজ তার নামে সৃষ্টি হয়েছে তিনি তার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ হতে চান। নিরাপত্তাহীনতার পরিবর্তে আপনি তাকে গৌরব দিন, মর্যাদা দিন, সম্মান দেন। গ্যালিলিও তার আবিষ্কারের মাধ্যমে মেডিসিসের বুদ্ধিবৃত্তিক কর্তৃত্বকে চ্যালেঞ্জ করেননি, অথবা তাদেরকে কোনোভাবেই তার তুলনায় নিম্নতর অনুভব করার অনুভূতি দেননি। সোজাসুজি তাদেরকে তারকারাজির সাথে সংযুক্ত করার মাধ্যমে তিনি তাদের ইতালির রাজদরবারের মধ্যে উজ্জ্বলভাবে আলো বিকিরণ করতে সুযোগ দিয়েছিলেন। তিনি তার প্রভু কর্তৃপক্ষকেই সুযোগ দিয়েছিলেন গ্যালিলিওকে ছাপিয়ে যেতে। তাহলে প্রশ্ন আসে, ক্ষমতার চাবিকাঠি কি? আসুন জেনে নেই ক্ষমতার চাবিকাঠি কি। প্রত্যেকেরই নিরাপত্তাহীনতা আছে। আপনি যখন নিজেকে পৃথিবীতে প্রদর্শন করেন এবং আপনার মেধার প্রকাশ ঘটান,
তখনই আপনি স্বাভাবিকভাবে সকল প্রকারের অসন্তোষ, হিংসা এবং নিরাপত্তাহীনতার অন্যান্য সব অভিব্যক্তি প্রকাশ করে থাকেন। ইহা খুবই প্রত্যাশিত। আপনি অন্যদের বিষয়ে সামান্য চিন্তা ভাবনা করে আপনার জীবন কাটাতে পারেন না। আপনার উপরে যারা আছে, যারা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাদের বিষয়ে আপনি ভিন্ন পদ্ধতি অনুসরণ করতে পারেন। যখন ইহা ক্ষমতার প্রশ্ন হয়, তখন প্রভু কর্তৃপক্ষকে ছাপিয়ে যাওয়া সম্ভবত আপনার জন্য সবচেয়ে খারাপ ভুলের একটি। আপনি নিজেকে এই ভেবে বোকা বানাবেন না যে লুই চতুর্দশ অথবা মেডিসিসের সময়কাল হতে জীবনের খুব পরিবর্তন হয়েছে। জীবনে যারা উচ্চতর অবস্থানে আসীন হন, তারা নিজেদেরকে রাজা অথবা রানীর মতো ভাবেন। তারা তাদের পজিশনে নিরাপদ অনুভব করতে চান এবং তারা চান তাদের চারিপাশে যারা আছে তাদের তুলনায় নিজেদেরকে প্রজ্ঞাবান, উৎকৃষ্টতর ও আকর্ষণীয় হিসেবে ভাবতে। আর সে কারণেই সম্রাট চতুর্দশ লুই দীপ্তিমান ফুকেটের স্থলে দীপ্তিহীন নিস্তেজ কোলবার্টকে স্থলাভিষিক্ত করেছিলেন। এভাবে আপনার প্রভু কর্তৃপক্ষ নিজেকে আপনার নিরাপত্তাহীনতার হুমকিজনিত উপস্থিতি হতে মুক্ত করার জন্য একটি অজুহাত খুঁজে নেন। আপনাকে বুঝতে হবে এই আইনে দুইটি বিধি জড়িত। প্রথমত, আপনি আপনার প্রভু তথা কর্তৃপক্ষকে ছাপিয়ে যেতে পারেন না শুধুমাত্র আপনি হয়ে ওঠার মাধ্যমে। কারণ এমন অনেক প্রভু বা কর্তৃপক্ষ আছেন যারা অন্যদের চেয়ে অধিক নিরাপত্তাহীন, অস্বাভাবিক নিরাপত্তাহীনতা বোধ করেন। এমনি একটি ঘটনা আমরা ইতিহাসে দেখতে পাই। অ্যাস্টরো ম্যাফ্রিদি ফায়েনজার প্রিন্সের চেয়ে অন্য কেউই স্বাভাবিকভাবে মেধাবী ছিলেন না। ইটালির যুবক প্রিন্সেসদের মধ্যে সবচেয়ে সুদর্শন ছিলেন তিনি তার প্রজাদেরকে তার উদারতা এবং মুক্ত উদ্দীপনা দিয়ে বিমোহিত করেছিলেন। 1500 সালে সিজারি বরপিয়া ইটালির ফায়েনজা নগর দখল নিয়েছিলেন। নগর যখন তার কাছে আত্মসমর্পণ করেছিল, নগরবাসীরা নিষ্ঠুর বরপিয়ার কাছে হতে সবচেয়ে খারাপ ধরনের নিষ্ঠুরতা প্রত্যাশা করেছিল। কিন্তু যেভাবেই হোক তিনি নগরবাসীকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি কেবলমাত্র উহার দুর্গ দখল করেছিলেন, নগরের কাউকেই হত্যা করেননি এবং রাজকুমার ম্যাফ্রিদিকে পূর্ণ স্বাধীনতা সহ তার দরবারে থাকতে অনুমতি দিয়েছিলেন। কয়েক সপ্তাহ পর যদিও সৈন্যরা অ্যাস্টেরো ম্যানফ্রিদিকে রোমের কারাগারে নিক্ষেপ করেছিলেন। এর 1 বছর পর তার দেহ পাওয়া গিয়েছিল তিবর নদীতে। তার গলার সাথে একটি পাথর বাঁধা ছিল। বরপিয়া এই ভয়ঙ্কর কাজকে সিদ্ধ করেছিলেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে। কিন্তু সত্যিকারের ঘটনা ছিল এই যে তিনি ম্যানফ্রেদিকে নিয়ে মারাত্মক দাম্ভিকতা ও নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। যুবক ম্যানফ্রেদি এমনকি কোনো প্রকার চেষ্টা ছাড়াই বরপিয়াকে ছাড়িয়ে যাচ্ছিলেন। ম্যানফ্রেদির খোদা প্রদত্ত স্বাভাবিক মেধার কারণে রাজকুমারের সামান্য উপস্থিতি বরপিয়াকে কম আকর্ষণীয় ও প্রতিভাবান করে তুলেছিল। বরপিয়া ম্যানফ্রিদিকে তার জন্য হুমকি মনে করেছিলেন। এখানে শিক্ষণীয় বিষয় খুব সাধারণ। আপনি যদি আকর্ষণীয় শ্রেষ্ঠতর হতে সাহায্য করতে না পারেন, আপনাকে অবশ্যই শিখতে হবে কিভাবে আপনি এই দানবদের দাম্ভিকতা হতে নিজেকে রক্ষা করবেন। যখন আপনি বরপিয়ার মতো মানুষের সাহচর্যে থাকবেন, তখন হয় তাদেরকে আপনার চেয়ে আকর্ষণীয় শ্রেষ্ঠতর হতে সাহায্য করুন, আর না হয় নিজের যোগ্যতা প্রকাশহীন রাখার একটি উপায় খুঁজে বের করুন। দ্বিতীয়ত, কখনোই ভাববেন না আপনার বস আপনাকে ভালোবাসেন। বসের অনুমতি ছাড়াই আপনি ইচ্ছামতো যা খুশি তাই করতে পারেন। আপনি এরকমটা ভাবতে পারেন, তবে আপনার এই ভাবনা বাস্তবতাকে সমর্থন করবে না। আপনাকে যতই মর্যাদা দেওয়া হোক, যতই গুরুত্ব দেওয়া হোক, আপনি বসের উপর একটা বইও লিখে ফেলতে পারেন, কিন্তু আপনি নিশ্চিত থাকুন আপনার ধারণা ভুল। সময় হলে আপনি তার তিক্ত স্বাদ ভোগ করবেন, এতে কিছুমাত্র সন্দেহ নেই। এমনিও এক ঘটনার দেখা মেলে 1600 শতকের শেষের দিকে জাপান সম্রাট হিদেয়োশিকে কেন্দ্র করে। তার একজন অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন
সেননো রিকুই নামে এক ব্যক্তি। সেননো রিকুই ছিলেন চা উৎসবের একজন প্রধান শিল্পী। সে সময় জাপানে চা উৎসব এক মহত্তর সংস্কারে পরিণত হয়েছিল। তিনি ছিলেন হিরোশির সবচেয়ে বিশ্বস্ত একজন উপদেষ্টা। রাজপ্রাসাদে তার নিজস্ব অ্যাপার্টমেন্ট ছিল। তিনি সমগ্র জাপান ব্যাপী সমাদৃত ছিলেন। তারপরও 1591 সালে হিদেয়োশি তাকে গ্রেপ্তার করেন এবং মৃত্যুদণ্ডের শাস্তি দেন। রাজার দ্বারা মৃত্যুদণ্ড কার্যকর করার পরিবর্তে সেননো রিকুই নিজেই নিজের জীবন নিজের হাতে শেষ করেছিলেন। পরবর্তীতে তার ভাগ্যের চাকা হঠাৎ পরিবর্তনের কারণ আবিষ্কার হয়। দেখা যায় যে সাবেক কৃষক, পরবর্তীতে কোর্টের জনপ্রিয় ব্যক্তিত্ব সেননো রিকুই নিজেই একটি কাঠের মূর্তি তৈরি করেছিলেন নিজের চন্দন পরিহিত বেশে। কারণ চন্দন পরিধানকে সেই সময় আভিজাত্যের প্রতীক হিসেবে মনে করা হতো এবং তিনি বেশ গর্বিত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকার পোজ দিয়েছিলেন। তিনি তার এই মূর্তি প্রাসাদের গেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্দিরের এমন এক স্থানে স্থাপন করেছিলেন যে তিনি যখনই গেট পার হবেন তার দৃষ্টিতে ওই মূর্তি রাজ্য আভিজাত্যের নজর কাড়বে। হিদেয়োশির কাছে এতে মনে হয়েছিল যে রেইকি এর কোনো সাধারণ জ্ঞান নেই। সে ধারণা করেছিল যে রাজদরবারে যারা সর্বোচ্চ মহত্বের অধিকারী তারাও একই রূপ তারও অধিকার আছে তাদের মতো হওয়ার। সে ভুলে গিয়েছিল যে তার মর্যাদা সম্রাটের মর্জির উপর নির্ভর করে এবং সে নিশ্চয়ই বিশ্বাস করেছে যে সে নিজেই তার মর্যাদা অর্জন করেছিল। তার নিজের গুরুত্বের বিষয়ে ভুল হিসাব নিকাশের ইহাই ছিল অমার্জনীয় অপরাধ, যার জন্য তাকে জীবন দিতে হয়েছিল। অবশ্যই আপনি দুটি বিষয় মনে রাখবেন। আপনার পজিশন সবসময়ের জন্য মঞ্জুরকৃত বা গ্র্যান্টেড মনে করবেন না। কাউকে আনুকূল্য দেখালে তাকে কখনো আপনার মাথায় উঠতে দেবেন না। আপনি যদি আপনার প্রভুকে বুদ্ধিমত্তায় ছাড়িয়ে যান তাহলে রাজদরবারের আদব কায়দা মোতাবেক খেলুন, কিন্তু তাকে একদম নিরস হিসেবে আবির্ভূত হতে দেবেন না, এবং অবশ্যই তুলনার মাধ্যমে তো নয়ই। যদি প্রয়োজন হয় আপনার হাস্যরসের কলকলাহল নামিয়ে আনুন এবং তাকে আনন্দ উল্লাস ও উত্তম উৎসাহের বিতরণকারী হিসেবে প্রতিষ্ঠা করুন। এই সকল ক্ষেত্রে আপনার শক্তির ছদ্মবেশ ধারণ করুন। আপনার নিজেকে দুর্বল ভাবার কারণ নেই যদি পরিশেষে আপনি আপনার ক্ষমতা পরিচালনা করতে পারেন। আপনাকে ছাড়িয়ে যেতে তাদেরকে সুযোগ দিয়ে আপনি নিজের নিয়ন্ত্রণে থাকেন। তাদের নিরাপত্তাহীনতার শিকার হওয়ার পরিবর্তে নিরাপদে থাকেন। যেদিন আপনি আপনার হীনতর অবস্থা কাটিয়ে উচ্চতর আসনে উঠতে চাইবেন সেদিন এই সব আপনার কাছে সুবিধাজনক হিসেবে গণ্য হবে। যদি গ্যালোরির মতো অন্যদের চোখে আপনার প্রভুর অত্যধিক দ্রুতি সরানোর দৃশ্য তুলে ধরতে পারেন তাহলে আপনি স্রষ্টা কর্তৃক প্রেরিত এবং আপনি তাৎক্ষণিকভাবে পদোন্নতি প্রাপ্ত হবেন। এখন আমরা সমগ্র বিষয়টিকে যদি প্রতিমূর্তি হিসেবে দেখতে চাই তাহলে আমরা কি দেখব? রবার্ট গ্রিন এই ইমেজ বা প্রতিমূর্তি হিসেবে দাঁড় করিয়েছেন আকাশের তারকারাজি। একই সময়ে আকাশে কেবলমাত্র একটি সূর্যই থাকতে পারে। সূর্যের আলোকে কখনো নিষ্প্রদীপ বা অন্ধকারাচ্ছন্ন করবেন না, অথবা সূর্যের উজ্জ্বলতার প্রতিদ্বন্দ্বী হবেন না। পরিবর্তে আকাশে ম্লান হয়ে ছড়িয়ে যান এবং উপায় খুঁজে বের করুন প্রধান তারকার প্রাবল্যতা তীব্রতর তোলার জন্য। এই আইনের অথরিটি। প্রভু বা কর্তৃপক্ষকে ছাপিয়ে যাওয়া পরিহার করুন। প্রত্যেক শ্রেষ্ঠত্বই দুর্গন্ধযুক্ত, দূষণীয়, কিন্তু একজন রাজকুমারের উপর একজন প্রজার শ্রেষ্ঠত্ব শুধুমাত্র নির্বুদ্ধিতা নয় বরং মারাত্মক। আকাশের তারকা আমাদেরকে এই শিক্ষায় দেয় তারা সূর্যের সাথে সম্পর্কিত হতে পারে এবং তার মতোই উজ্জ্বল হতে পারে, কিন্তু তারা তার সাহচর্যে আসতে পারে না। বালতাসার গ্রেসিয়ান। এই আইনের প্রতিকল্প বা রিভার্সাল কি? রবার্ট গ্রিন লিখেছেন, আপনি যাদের সাথে মিশেন তাদের প্রত্যেককে বিপর্যস্ত করেও দুঃখিত নাও হতে পারেন, কিন্তু আপনি বাছ বিচার করে তবে নিষ্ঠুর হবেন।
আপনার ঊর্ধ্বতন, যিনি একজন পরন্ত তারকা, তাকে ছাড়িয়ে যাওয়ার মধ্যে ভীতিকর কিছু নেই। ক্ষমাপরায়ণ হইও না। সর্বোচ্চ চূড়ায় আরোহণকারী আপনার ঠান্ডা রক্তের প্রভুর নিজের মধ্যে এমন কোনো সংকোচ কখনো ছিল না। তার শক্তিকে পরিমাপ করুন। যদি সে দুর্বল হয়, বিচক্ষণভাবে তার পতনকে ত্বরান্বিত করুন। মোক্ষম মুহূর্ত তাকে ছাপাইয়া যান। বাহ্যিক প্রকাশ ঘটান, বোকা বানান বা চালাকিতে তাকে হারিয়ে দিন। যদি সে খুব বেশি দুর্বল হয় এবং পতনের জন্য প্রস্তুত হয়, তাহলে প্রকৃতিকে তার নিজস্ব নিয়মে কাজ করতে দিন। একজন নিস্তেজ ঊর্ধ্বতন শ্রেষ্ঠকে ছাপিয়ে যাবেন না। ইহা নিষ্ঠুর হিসেবে আবির্ভূত হতে পারে অথবা আক্রোশপূর্ণ হতে পারে। কিন্তু যদি আপনার প্রভু তার পজিশনে দৃঢ় হয়, তারপরও যদি আপনি জানেন আপনি অত্যধিক যোগ্যতা সম্পন্ন, আপনি সময়ের জন্য অপেক্ষা করুন এবং ধৈর্য ধারণ করুন। বস্তুর ক্ষেত্রে ইহাই প্রকৃতির স্বাভাবিক নিয়ম যে ক্ষমতা ফিকে হয়ে যায় এবং দুর্বলতর হয়। আপনার প্রভুর কোনোদিন পতন হবে এবং আপনি যদি সঠিকভাবে খেলতে পারেন, আপনি বেঁচে থাকবেন এবং কোনোদিন তাকে ছাপিয়ে যাবেন। সকলকে অশেষ ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে। সবার জন্য শুভেচ্ছা, সাথে থাকুন।